মানিক বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা সম্প্রতি পুঁজিবাজারে আসার অনুমোদন পেয়েছেন আইপিওর মাধ্যমে। অলরেডি হচ্ছে যে আপনাদের শেয়ারের বিডিং সম্পন্ন হয়েছে। তো আমরা বিডিংয়ের মাধ্যমে আপনাদের সামনে হচ্ছে যে পাবলিক অফারিংটা হবে, সাধারণ পাবলিকের জন্য আপনারা শেয়ার ইস্যু করবেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের ব্যবসার শুরুর ইতিহাসটা, শুরুর দিকটা একটু জানতে চাইব, যে আসলে আপনাদের ব্যবসার শুরুটা হলো কিভাবে আর কি। আমরা যদি গোড়াতে যেতে চাই তাহলে এটা এনার্জি প্যাকের জন্ম 1982 সালে। আচ্ছা। যদিও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটা 1995 সাল থেকে ব্যবসা শুরু করেছে। আমরা প্রথমে ইলেকট্রিক্যাল পণ্যের ট্রেডিং ব্যবসা করতাম, পরবর্তীতে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল পণ্য ম্যানুফ্যাকচারিং শুরু যেতে যাই, এবং আজকে আমরা কিন্তু সবচেয়ে বৃহৎ হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারার বাংলাদেশে। এটা হচ্ছে আমাদের প্রথম কোর ব্যবসা। এর পরবর্তীতে আমরা যখন 1995 সালে ডিজেল জেনারেটরের ব্যবসা শুরু করি ট্রেডিং ব্যবসা হিসাবে। ওটার পাশাপাশি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের নামে। এই কোম্পানিটা ট্রেডিং কোম্পানি হিসাবেই এটা জন্ম 1995 সালে, এবং আমরা জেনারেটর আমদানি করতাম, শুধু ডিজেল জেনারেটর না, পাশাপাশি গ্যাস জেনারেটরের আমরা ইপিসি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতাম বিভিন্ন ইন্ডাস্ট্রিজের জন্য। ক্যাপটিভ মার্কেটের জন্য আমরা পাওয়ার জেনারেশন সলিউশন দিতাম। এটা ছিল আমাদের শুরু হয় 1995 সালে। আপনি 2015 সাল পর্যন্ত আমরা ট্রেডিং এ অত্যন্ত স্ট্রং কোম্পানি হিসেবে বাংলাদেশে ছিলাম। এর ভিতরে ডিভাইস এবং হচ্ছে ট্রান্সফরমার দুইটাতেই। ট্রান্সফরমারটা আলাদা কোম্পানি, জেনারেটরটা নিয়ে আমরা 2015 সাল পর্যন্ত এনার্জি পাওয়ার জেনারেশন আমরা যে ব্যবসাটা করতাম সেটা ছিল ডিজেল জেনারেটর এবং গ্যাস জেনারেটর, পাওয়ার প্লান্ট কনস্ট্রাকশন, পাওয়ার প্লান্ট অপারেশনস, মেইনটেনেন্স, এবং ইভেনচুয়ালি আমার পাওয়ার প্লান্টে ইনভেস্টমেন্টও করি। তো এরপরে 2014-15 সালে আমরা দেখলাম যে ট্রেডিং এর উপরে থাকাটা কিন্তু নির্ভরশীলতা বেশি বেড়ে যাচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং এ চলে যেতে হবে। যদি ম্যানুফ্যাকচারিং এ যেতে চাই তাহলে কি লাইনে আমাদের ম্যানুফ্যাকচারিং যাওয়া উচিত। আমরা তো অলরেডি মার্কেটে ডিস্ট্রিবিউশন ব্যবসায় নলেজেবল, আমাদের অলরেডি আমরা নলেজ গেইন করেছি। বিশেষ করে ধরেন যদি ডিজেল জেনারেটরের কথা বলেন তাহলে ডিজেল জেনারেটরের সেলস, সার্ভিস, পার্ট সাপোর্ট, ওয়ারেন্টি সাপোর্ট এইসব ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা যদি এটাকে পুঁজি করি তাহলে আমরা জেনারেটরটা বাংলাদেশে বানানো উচিত। ফলে আমরা গ্ল্যাড ব্র্যান্ডের একটা জেনারেটর লঞ্চ করি। এটার জন্য আমরা ইনভেস্ট করি। আমরা জ্যাক গাড়ি প্রথমে ইম্পোর্ট করতাম। এই গাড়িটাকে আমরা পরবর্তীতে বাংলাদেশে আন্ডার জ্যাকের যে লাইসেন্স, ওই লাইসেন্স নিয়ে আমরা বাংলাদেশে অ্যাসেম্বল করি। আমরা আগে গত বছরও আপনি যদি দেখেন আমরা শুধু জ্যাক ট্রাক, লাইট ডিউটি ট্রাক আমরা অ্যাসেম্বল করতাম, কিন্তু পরবর্তীতে এখন আমরা জ্যাকের এই বছর থেকে জ্যাকেট কিন্তু ডাবল ক্যাবিন পিকআপ আমরা বাজারে এনেছি। এটা বাজার পেয়েছে, এবং বিশেষ করে যারা ইনস্টিটিউশন এবং সরকারি প্রতিষ্ঠান এরা কিন্তু বিভিন্ন কাজের জন্য এই ডাবল ক্যাবিন পিকআপটা গ্রহণ করেছে এবং বাজারে সমাদৃত হয়েছে এবং বাজারে গ্রহণযোগ্য পর্যায়ে চলে এসছে। এটা এখন লোকালি অ্যাসেম্বল হচ্ছে। এটা লোকালি অ্যাসেম্বল হচ্ছে। আমরা কিন্তু স্টিল প্যাক বলে আমাদের আর একটা ব্র্যান্ড আছে, আর একটা মানে এটা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের আন্ডারে একটা ডিভিশন হিসেবে কাজ করে, যেখানে আমরা কিন্তু স্টিল বিল্ডিং এর কাজ করি, প্রিফ্যাব্রিকেটেড স্টিল ইঞ্জিনিয়ারিং, প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং এর কাজ করি, যেটা মূলত আমরা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের জন্য কাজ করছি, আমরা বার্জারের মতন কোম্পানির জন্য কাজ করছি, আমরা এসিআই এর মতন কোম্পানির জন্য কাজ করছি, আমরা বিভিন্ন বড় বড় দেশি এবং মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য বাংলাদেশে কাজ করছি, এবং ভবিষ্যতে এই কোম্পানি থেকে আমরা লো কস্ট হাউজিং, প্রিফ্যাব্রিকেটেড লো কস্ট হাউজিং তৈরি করবো বলে আমরা আশা করছি, যেটা আগামী 2021 সালের শেষ নাগাদ আপনারা বাজারে দেখতে পাবেন বলে আমরা আশা করি। আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আছে জি গ্যাস বলে একটা প্রতিষ্ঠানে। জি গ্যাসটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এলপিজি বটলিং করে আমরা বাজারজাত করে থাকি। এটা একটা ক্লিন এনার্জি এবং
এই এনার্জি প্রজেক্টের জন্য আমরা প্রায় 400 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আরো ইনভেস্টমেন্ট হবে, কারণ এটা অপরচুনিটি অনেক বেশি। আমি একটুখানি আপনাকে আইডিয়া দিতে চাই, যদি আপনি ভারতের সাথে বাংলাদেশের কম্পেয়ার করেন, বাংলাদেশে এখন পর্যন্ত পেনিট্রেশন আমরা বলি যে জিনিসটা, সেটা হচ্ছে যে 32% পেনিট্রেশন এলপিজিতে হয়েছে বাংলাদেশে। সেখানে ভারতে প্রায় 90% পেনিট্রেশন হয়েছে। ফলে আমরা যদি 50% তো যেতে চাই, আজকে যে বাজার সাইজ তার ডাবল প্রায় অলমোস্ট হয়ে যাবে। আপনি যদি দেখেন 2014-15 সালে 200-250 হাজার টনের ভিতরে ছিল এটা, কিন্তু এটা এই 5-7 বছরে এই পর্যায়ে গেছে। কারণ হচ্ছে এটা ন্যাশনাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা বেড়েছে, 1। 2 নম্বর হচ্ছে যে মানুষের বাইং ক্যাপাসিটি কিন্তু বেড়েছে। এটা প্রয়োজনীয়তা এসে গেছে, এটা জনপ্রিয়তা না, এটা প্রয়োজনীয়। এটা এনার্জি সিকিউরিটিসের জন্য প্রত্যেকটা লোকের একটা জ্বালানির দরকার হয়। সেই জ্বালানিটা যদি আপনি এলপিজি জ্বালানি হয়, এটা সাশ্রয়ী, 1। আর 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা খুব সহজে লভ্য এবং খুব সহজে মানুষ রান্না বান্না কাজ করতে পারে। আমাদের টেকনোলজি আজ থেকে 20 বছর আগে যা ছিল, এই 20 বছর পরে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আসছে, কিন্তু প্রোডাক্টের ওই সেম প্রোডাক্টটাই রয়ে গেছে। ফলে আমাদের বিশ্বাস যে আগামী 20 বছর পরেও এই ইলেকট্রিক্যাল ব্যবসা থাকবে, এই মেকানিক্যাল ব্যবসা থাকবে, এই এনার্জির ব্যবসা থাকবে। এই চেঞ্জ কিন্তু আসবে কম, ফলে এখানে রিস্ক কম। এটা কিন্তু যে আপনার শুধু বর্ষাকালে চলে, শীতকালে চলে না, শীতকালে চলে, গরমকালে চলে না, এটা কিন্তু একেবারেই এসেনশিয়াল। ডে টু ডে ইউজের জন্য এটা প্রয়োজন। এটা ডে টু ডে আপনার এটার প্রয়োজনীয়তা আছে এবং থাকবে, এবং আজীবন এই প্রয়োজনীয়তা চলতে থাকবে। আজকে আমরা যেটা ইনভেস্ট করেছি, এটা একটা গাছ। আমি যদি বলি যে এটা একটা গাছ লাগানো হয়েছে, গাছের ফল কিন্তু এখনো ধরে নেই, ফলটা ধরবে। ফল ধরার জন্য আরো কিছুদিন লাগবে, এটা অন প্রসেস। একবার যখন ফল ধরা শুরু করবে, অনেক দিন এই ফল কন্টিনিউয়াসলি ধরবে। আচ্ছা, আপনি আপনাদের ব্যবসার বিভিন্ন দিক, বিভিন্ন প্রজেক্টের কথা বলছিলেন। তো আসলে আপনারা যে শেয়ার মার্কেট থেকে যে আইপিওর মাধ্যমে যে ফান্ড নিচ্ছেন, আসলে মানে ওইটা আসলে কোন ব্যবসার জন্য, বা আসলে আপনার ব্যবসার কোন কাজে লাগানোর জন্য আসলে শেয়ার মার্কেটে আসছেন আর কি? আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের কোর ফোকাসটা এখন এনার্জি সেক্টরে। এনার্জি সিকিউরিটি একটা বড় চ্যালেঞ্জ, বাংলাদেশ কেন, সারা বিশ্বের জন্যই। তো আমরা এনার্জিকে ফোকাস করে আমরা আমাদের কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যে জি গ্যাস, আমরা যেটা কোম্পানি আমাদের যেটা আছে, যে ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটাকে আমরা ইনভেস্ট করব। আমরা এখানে ঢাকার কাছে রূপগঞ্জে একটা ডটার স্টেশন করছি, ওইখানে ইনভেস্টমেন্ট করব। আমরা ওইখানে যে কিছু লজিস্টিক্স, আমাদের যে ইকুইপমেন্ট লাগে, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন কস্টটাকে অনেক বেশি বাড়ায় ফেলছে, এটাকে কমানোর জন্য আমরা এই লজিস্টিক্যাল ইকুইপমেন্টসগুলো কিছু কিনবো। এবং আমাদের কিছু এই ইনভেস্টমেন্টগুলো আমরা ব্যাংক থেকে নিয়ে এই ইনভেস্টমেন্টগুলো করে ফেলেছি। এর জন্য আমরা প্রায় 54 কোটি টাকার মতন ব্যাংকের লোন লায়াবিলিটি শোধ করব। তাহলে হচ্ছে কি, আমরা এই প্রজেক্টগুলো যখন কমপ্লিট হয়ে যাবে ইনভেস্টমেন্টের পরে, তখন কিন্তু রেভিনিউ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, প্রফিট কন্ট্রিবিউশনটা বেড়ে যাবে। আমার আজকে যে ফিনান্সিয়াল কস্ট আছে, এই ফিনান্সিয়াল কস্টটাকে কিন্তু আমি কমায় নিয়ে আসতে পারবো। ফলে এই আইপিওর পরে আমাদের যে ফিনান্সিয়াল রিপোর্টস যেটা আসবে, আশা করি, আমি বিশ্বাস করি যে একটা পজিটিভ, আরো সুন্দর লং টার্মে কিন্তু আপনি একটা পজিটিভ ফিনান্সিয়াল রিপোর্ট দেখতে পাবেন। আমাদের এর জন্যই আইপিওতে যাওয়া, যে আমরা আইপিও ফান্ড আপনারা এই রূপগঞ্জের যে প্ল্যান্ট সেটাতে মানে ইউজ করবেন, রূপগঞ্জে, এবং এই জি গ্যাসের জন্য আমরা ইনভেস্ট করব। ওয়ান অফ দ্য পার্ট আমরা ইনভেস্ট করব ব্যাংকের লোন রিপেমেন্ট করার জন্য, এবং আমাদের এই যে আইপিও প্রসেস হয়েছে এটার কস্টটা সাফ করার জন্য। ফলে এটা ডিফাইন করা আছে
এবং আমার বিশ্বাস যে এখানে এই ইনভেস্টমেন্টটা আসলে আমাদের যে ফিনান্সিয়াল কস্ট যেটা আছে এটাও কমে আসবে। আচ্ছা, এই প্রজেক্টটা নিয়ে আপনাদের আসলে ফিউচার প্ল্যানিংটা কি? আমাদের একটা মেইনলি আপনারা জিগ্যাসের কথা বলছেন যে মানে এই জিগ্যাসকেই আপনারা আইপিওর মাধ্যমে মানে ওইটার বিজনেস কি এক্সপানশন করার জন্য আপনারা আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে আসছেন। তো আসলে মানে এটার যে আপনি এটার কিছু প্রিভিয়াস প্রসপেক্টের কথা বললেন, এটার এখন কারেন্ট যে মার্কেট সেটার কথা বললেন এবং এটার ফিউচার প্রসপেক্টও আছে। তো ওভারঅল সবকিছু মিলে আমি আপনার কাছ থেকে হচ্ছে যে এটা নিয়ে আপনাদের ফিউচার বিজনেস প্ল্যানটা জানতে চাচ্ছিলাম। আমি দেখি স্কাইজ দ্য লিমিট, আকাশ ছোঁয়া সম্ভাবনা। আপনি যদি দেখেন বাংলাদেশে আপনি কত দূরে যাবেন কেন, আপনি এই কেরানীগঞ্জের পরে যে জায়গাগুলো আছে এখানে কত হাউজিং হবে, প্রত্যেকটা বাসায় কিন্তু এই গ্যাস লাগবে। পূর্বাঞ্চল কত বড় জায়গা, এখানে গ্যাস লাগবে। আরো আমাদের স্যাটেলাইট সিটি আসবে, এটার জন্য গ্যাস লাগবে। নদীর পশ্চিমাঞ্চলে কিন্তু গ্যাস নাই, এখানে প্রচুর ঘরোয়া মানে সিলিন্ডার গ্যাস লাগবে। ফলে একটা অফুরন্ত অপরচুনিটিস আছে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে এই অপরচুনিটিটা শুধু আজকে না, এই অপরচুনিটিটা আগামী 50 বছর থাকবে। আপনাদের আপনি যে সেক্টরে ব্যবসার কথা বললেন যে মানে এনার্জি সেক্টরে, তো এই সেক্টরে তো আমরা দেখছি যে এরই মধ্যে দেশের অনেক বড় বড় গ্রুপ এই সেক্টরের ব্যবসায় আপনার ইনভলভ হয়েছেন। কিন্তু এখানে তো আসলে আপনার বিজনেস প্লেয়ার তো অনেকেই আছেন। তো এদের মধ্যে থেকে আপনাদের আসলে আলাদা করে আপনাদের বিশেষত্ব বা সম্ভাবনাটা কোন জায়গায়, বা আপনি আপনার ঢাকার সারাউন্ডিং এর যে এলাকার কথাগুলো বলছিলেন যে ওইখানে আপনার ডিমান্ড তৈরি হবে, তো সেখানে কি আসলে মানে শুধু কি আপনারাই, সেখানে তো আপনার কম্পিটিটরও আছেন, তো আসলে মানে এদের মধ্যে থেকে তাহলে আপনাদের আসলে বিজনেস সম্ভাবনাটা কোন জায়গায়? আমাদের যেটা অপরচুনিটি সেটা হচ্ছে আমাদের নিজস্ব টার্মিনাল আছে যেখানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি বাল্ক। আমাদের স্টোরেজ ফ্যাসিলিটিস আছে 5000 টনের উপরে। 2, 3 নম্বর হচ্ছে আমাদের সারা দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। 4 নম্বর হচ্ছে যে আমাদের যে জি গ্যাস ব্র্যান্ডের অ্যাকসেপ্টেবিলিটি বাজারে এটা অত্যন্ত শক্ত এবং অত্যন্ত ভালো পর্যায়ে আমরা আছি, গ্রহণযোগ্যতার মধ্যে আছি, মানুষের বিশ্বাসযোগ্যতাটা আছে। ফলে এটা আমরা অনেকদিন যাবৎ কাজ করছি এবং আমাদের প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাটা মানুষের কাছে গ্রহণযোগ্য বলে আমরা বিশ্বাস করি। আর যারা আসছেন ওনারাও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু করছেন, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কোম্পানি হিসাবে এখানে ভ্যালু অ্যাডিশন করার মতন আমার অপরচুনিটি সবচেয়ে বেশি। কারণ এখানে আপনি যদি সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং এ যান, এটা পুরোটাই মেকানিক্যাল, যেটা আমাদের নোহাউ এবং আমাদের এই অপারেশনাল এফিসিয়েন্সি অন্যান্য যে কোনো কোম্পানির চাইতে বেশি। আমরা কিন্তু সারা দেশব্যাপী আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বছর আগে থেকেই আছে। ফলে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কিন্তু আমাদের অলরেডি স্ট্রং। এই স্ট্রঙ্গার করার জন্য আমরা অত্যন্ত একটা রিমোট এরিয়াতে এই ইনভেস্টমেন্টটা ইনিশিয়ালি করেছি, যেখানে আমাদের টার্মিনাল আছে। সেটা হচ্ছে চুনখালি জায়গা, ডাকপ উপজেলা, খুলনার দক্ষিণে। ওইখানে আমাদের মেইন মাদার স্টেশনস। তো এটা এই অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের ধরেন আরো 8টা থেকে 10টা লোকালাইজড ফিলিং স্টেশন করতে হবে। এটা একটা হচ্ছে রূপগঞ্জে, আরো 4টা থেকে 5টা বিশেষ করে পশ্চিমাঞ্চলে বাংলাদেশে আপনার বোতলে ফিলিং করে সাপ্লাই দেওয়া হবে। স্থানীয়ভাবে যত আমি এফিশিয়েন্টলি অপারেট করতে পারবো সেটা হইতেছে যে যত বেশি আমি মানে কাস্টমারের দূর করা যায় ফিলিং ফ্যাসিলিটিসটা নিয়ে যেতে পারবো। ফলে আমার ইনভেস্টমেন্ট আরো বাড়াতে হবে। এই ইনভেস্টমেন্ট বাড়াবার জন্য আমাদের প্রতিষ্ঠানের ইচ্ছা আছে, আমাদের প্ল্যান আছে, এবং আর যারা আছেন ওনাদেরকে ওইখানে আসতে হলে আরো কিছুদিন সময় লাগবে বলে আমার বিশ্বাস। ফলে আমরা বিশ্বাস করি যে আমাদের অপরচুনিটিস খুবই ভালো।
এটা তো এনার্জি সেক্টর নিয়ে আপনার প্ল্যানিং এর কথা বললেন, এর বাইরে কি আর অন্য কোনো সেক্টরে আপনাদের আগ্রহ আছে ভবিষ্যতে, মানে ইনভলভ হওয়ার বা আপনাদের পরিকল্পনা কি আছে? যেটা হচ্ছে যে আমার এই এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, যেটা পাবলিকলি লিস্টেড কোম্পানি, এতে 4টা রেভিনিউ ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে স্টিল প্যাক বলে আমাদের একটা প্রিফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং বানাই। একটা হচ্ছে জি গ্যাস, যেখানে আমরা এলপিজির ব্যবসা করি। একটা হচ্ছে আমাদের জেট গাড়ির ম্যানুফ্যাকচারিং, লোকাল ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি লাইন আছে যেখানে আমরা বানাই। একটা হচ্ছে আমাদের আমাদের পাওয়ার প্লান্ট ওন করি আমরা 3টা পাওয়ার প্লান্ট নিজেরা ওন করি, যেখান থেকে রেভিনিউ আছে, যেখানে একটা বড় লার্জ ইনভেস্টমেন্টস আছে। জি। এই ইনভেস্টমেন্টের কিন্তু আগামী 15 বছর রেভিনিউ আসবে। ফলে আমাদের যে অপরচুনিটিস আছে, এই অপরচুনিটিসগুলোকে আমরা আরো এফিশিয়েন্টলি আরো বাড়াতে চাই। দ্যাট মিন্স আমরা হচ্ছে যে ইন ফিউচার আপনাদের পাওয়ার বিজনেসের এক্সপানশন দেখতে পাবো। আমরা অলরেডি এখন একটা পাওয়ার ব্যবসার একটা আইপিপি ঠাকুরগাঁয় ইমপ্লিমেন্টেশন স্টেজে আছে। আমরা আশা করছি আগামী মার্চ মাসে এটা কমিশন হবে, সিওডি হয়ে যাবে এবং এটা অপারেশনে চলে যাবে। আচ্ছা, এটা কত মেগাওয়াটের? এটা 115 মেগাওয়াটের। আচ্ছা, এটা বড় একটা ইনভেস্টমেন্ট। কি মানে গ্যাস ফায়ার্ড না এইচএফও? এটা এইচএফও ফায়ার্ড। এটা একটা আমরা আগামীতে শুধু আমরা লাইট কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসা করি, কিন্তু আমাদের অপরচুনিটি বাসে রয়ে গেছে অনেক। আপনার সিটি হলার যে হলিং করতে পারে এইসব ট্রাকগুলোর অপরচুনিটিস রয়ে গেছে। আমাদের ব্যাটারি অপারেটেড ভেহিকেলসের অপরচুনিটি রয়ে গেছে। আমরা এসইউভিতে যেতে পারি, যেটা আমরা ডাবল ক্যাবিন পিক আপে অলরেডি গেছি। ফলে আমাদের প্ল্যান অনুসারে আগামী বছর আমরা হয়তো বাসে ইনভেস্ট করব, কারণ বাসের একটা বড় অপরচুনিটিস রয়ে গেছে, যেটা আমাদের দেশে 90% বাস। তো আপনারা এখন কি সিকিডি করছেন? এখনো আমরা বাসটা শুরু করি নাই। এখন সিবিইউ হিসাবে আমরা সিড মার্কেটিং কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, আগামী বছর থেকে আমরা এটা সিকেডি করব এবং আমরা এটা বাজারজাত করব, যেটা হচ্ছে ইউরো 2 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন সমেত। মানে আমরা যেটা হাইওয়ে রোডের যে বাসগুলো দেখি সেই বাসগুলোর কথা বলছি। সেই বাসগুলাই বাংলাদেশের সস্তা দামে আমরা বাংলাদেশে রাস্তায় দিতে পারবো। এটা গেল। আমরা এই স্টিল প্যাক থেকে লো কস্ট হাউসিং দিব। দ্যাটস মাই অ্যানাদার অপরচুনিটি ইন ফিউচার বিজনেস। আমরা বাংলাদেশে আপনি যদি দেখেন, গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ যে বাসায় থাকে, এই বাসাটা স্বাস্থ্যসম্মত হতে হবে। স্বাস্থ্যসম্মত হতে হলে প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং, প্লাগ অ্যান্ড প্লে টাইপের একটা হাউসিং, একটা বিল্ডিং আমরা এটা অলরেডি ডিজাইন করে ফেলেছি, আগামীতে আমাদের আসবে, আপনি অচিরেই দেখতে পারবেন। এই বাসাটাও কিন্তু ওই রকম হবে, বসবাসযোগ্য এবং পার্মানেন্টলি বসবাসযোগ্য, যার ভিতরে আপনার সোলার হোম সিস্টেম থাকবে, যার ভিতরে ইন্টারনেট থাকবে, যার ভিতরে এনার্জি এফিশিয়েন্ট ফ্যান এবং লাইটিং সিস্টেম থাকবে। এই সব আধুনিক সুবিধা নিয়ে একটা বাসা থাকবে, যে বাসাটাতে মানুষ তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবে। আধুনিক বাসা। এটা হচ্ছে আমাদের স্টিল প্যাকের নতুন অ্যাডিশনাল প্রোডাক্ট। খুব মজার ব্যাপার, বাসাটা তৈরি করতে আপনি যদি দেখেন 2 দিন সময় লাগবে, 2 days। 2 দিনে আপনার বাসা রেডি হয়ে যাবে বসবাস করার জন্য, কারণ এটা প্লাগ অ্যান্ড প্লে টাইপ হবে। এই টেকনোলজিটা আমরা অস্ট্রেলিয়া থেকে অ্যাকোয়ার করার চেষ্টা করছি, এবং এটা যদি আমরা এই টেকনোলজিটা পেয়ে গেলে আমরা আগামী 2021 সালে এই বাসাটা আমরা লঞ্চ করব, যেটা চায়নাতে আছে। সামগ্রিক সরকার সমর্থন পুষ্ট, খুব লো কস্ট হাউসিং, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে তারা এটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে নিয়ে আসছে এবং সরকার এটাকে সাপোর্ট করেছে। আমাদের দেশের সরকারও কিন্তু সবার জন্য স্বাস্থ্যসম্মত বাসযোগ্য বাসস্থানের জন্য একটা এসডিজি গোলের কমিটমেন্ট আছে। এই এসডিজি গোলকে আমি যদি টার্গেট করি, তাহলে এটা এইখানে বাংলাদেশের লক্ষ লক্ষ বাসার চাহিদা হবে, এবং আমরা এটা আগামী বছর থেকে আশা করছি আমরা এটা প্রোডাকশনে যাব এবং এটা মার্কেটেবল করে ফেলবো।
এক। এই স্টিল প্যাকটা আমাদের একটা কোম্পানি, যেটা ভবিষ্যতে আমরা মিরেশ্বরায় এই যে জায়গাটা নিয়েছি এখনো আমরা ইকোনমিক জোনে, মিরেশ্বরায় বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা, ওখানে আমরা যেটা করব, ওখানে আমরা একটা স্টিল প্রসেসিং ইন্ডাস্ট্রি করছি ভবিষ্যতে, এটা পরিকল্পনা আছে। এই সবই তো এনার্জি পাওয়ার জেনারেশনের আমরাই যা আপনাকে পণ্যের কথা বললাম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন যে কোম্পানিটা আইপিওতে গেছে এর আমব্রেলার এতেই সফল হচ্ছে। জি, এই প্রতিষ্ঠানের আওতায় এই 4টা পণ্যের যে লাইন অফ প্রোডাক্টস, ফলে দিস ইজ 4 কোম্পানিজ ইন ওয়ান সিঙ্গেল কোম্পানি। আচ্ছা, আপনি চিটাগংয়ের যে মিরেশ্বরের স্টিল প্ল্যান্টের কথা বলছিলেন, ওইটা সম্পর্কে একটু জানতে চাই আর কি। ওইটা নিয়ে আপনাদের প্ল্যানিংটা কি? আপনি মিরেশ্বরের প্ল্যানিং এর কথা বলছিলেন, স্টিল নিয়ে, স্টিল ফ্যাক্টরি, একটা স্টিল কমপ্লেক্স করার প্ল্যানিং আছে আপনাদের। বঙ্গবন্ধু মিরেশ্বরে যে বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা হচ্ছে, ওখানে আমরা সরকারের কাছে জমি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদেরটা অনুমোদিত হয়েছে। আমরা অচিরেই জায়গা পাবো। জায়গা পেলে আমরা ওখানে জয়েন্ট ভেঞ্চারে একটা কন্টেইনার ফ্যাক্টরি করবো, একটা স্টিল প্রসেসিং ফ্যাক্টরি করবো। আচ্ছা, এই কন্টেইনারটা আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে চায়নার যে পণ্য, এটা আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রহণযোগ্যতাটা নন ট্যারিফ ব্যারিয়ার এসব দিয়ে আটকে দেওয়া হয়েছে। ইউএসএর সাথে ট্রেড ওয়ারের কারণে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। এই জায়গাটা একটা অপরচুনিটিস কিন্তু আমাদের দেশের জন্য, এবং অপ্রচলিত একটা পণ্য, যে পণ্যটা আমরা বাংলাদেশে বানাতে চাই। সাথে সাথে আমরা একটা স্টিল প্রসেসিং প্লান্ট করতে চাই, যেখানে মিল সাইজ আপনার স্টিলগুলো আসবে, এসে এখানে প্রসেস হবে এবং বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ আমরা করব। ফলে স্টিল সেক্টরে আপনার অপরচুনিটিস কিন্তু অনেক বেশি। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিংবা অন্যান্য যে কোনো দেশের সাথে যদি পার ক্যাপিটা স্টিল কনজাম্পশন দেখেন, তাহলে কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে আছি এবং ভবিষ্যতে এটার অনেক অপরচুনিটিস আসবে। এক্ষেত্রে স্টিল বলতে আপনার হচ্ছে যে আমরা যেটা কনস্ট্রাকশন সেক্টরে যে আপনার রড যেটা ব্যবহৃত হয় সেটাই আপনি মিন করছেন? না, এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের যে রড ব্যবহার হয় তা না, এটা শীট স্টিল মূলত। আচ্ছা, যেটা হট রোল হতে পারে, কোল্ড রোল হতে পারে, যেটা শীট মেটাল। শীট মেটালের ইন্ডাস্ট্রিজ কিন্তু বাংলাদেশে এখনো আসে নাই। শীট মেটালের ইন্ডাস্ট্রি বাংলাদেশে কোনো না কোনো সময় আসবে এবং এটা আসতেছে অচিরেই। তো আমার কাছে মনে হয় স্টিলের অপরচুনিটিস ইনভেস্টমেন্টে, এই জায়গাটায় ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ভবিষ্যতে এখনো খালি আছে, ভবিষ্যৎ অনেক ভালো। এই দুইটা আপনার কন্টেইনার এবং স্টিল প্রসেসিং দুইটাই কি আপনারা জয়েন্ট ভেঞ্চারে করবেন? আমরা নেগোশিয়েট করছি, আমাদের ইচ্ছা জয়েন্ট ভেঞ্চারে করার, কারণ আমাদের টেকনোলজি লাগবে। টেকনোলজিটা যদি আমরা ওখান থেকে পাই, তাহলে আমাদের জন্য খুব সহজে এই পণ্যটা তৈরি করে আমরা রপ্তানি বাজারে ঢুকতে পারবো এবং স্ট্যান্ডার্ডাইজ করতে পারবো, এবং এই অপরচুনিটিটুকু বাজারজাতকরণের যে অপরচুনিটি, এটা আমরা নিতে পারবো। তো আপনাদের যে পরিকল্পনাগুলো থেকে এটা বলা যায় যে আপনাদের যাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আসলে আপনারা যে পর্যায়ে এসেছেন, যে পর্যায়ে পৌঁছেছেন এবং আপনাদের যে পরিমাণ গ্রোথ হয়েছে, আপনাদের যে ফিউচার প্ল্যানিংগুলো, সেগুলো ইন ফিউচারে যখন নাকি আপনার ইমপ্লিমেন্টেশন হবে, তখন আপনাদের গ্রোথ বা আপনাদের কোম্পানির সাইজটা নিশ্চয়ই এর চেয়ে আরও আপনাদের গ্রোথটা অনেক বেশি হবে এবং আপনাদের সাইজটা হয়তো এখনের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। বাজার যদি বাড়ে, আমরা বিশ্বাস করি বাজার বাড়বে, আমরা বিশ্বাস করি পার ক্যাপিটা ইনকাম বাড়বে, বাংলাদেশের অর্থনীতি আরও বাড়বে। ফলে এটা অটোমেটিক্যালি এই বাজার বাড়বে। যে আমরা ট্রেডিং কিন্তু ব্যবসা আমাদের আছে, আমরা ট্রাক্টর বিক্রি করি, জন ডিয়ারের মতন কোম্পানি আমদানি করি এবং বাজারজাত করি। আমরা হেলি ফর্কলিফট বাজারে বিক্রি করি, আমরা জেসিবি, এক্সকেভেটর এবং পেলোডার আমরা বাজারজাত করি, আমরা কম্প্রেসার ইম্পোর্ট করি এবং বাজারজাত করি, আমরা লিফট ইম্পোর্ট করি এবং বাজারজাত করি। এই ধরনের পণ্য কিন্তু আমাদেরকে রেগুলার স্টেবল রেভিনিউ দেয়।
কিন্তু এই ট্রেডিংগুলা সাস্টেইনেবিলিটি কতদিন হবে আমরা বলতে পারি না, কারণ কম্পিটিটর আসবে, আরো টেকনোলজিক্যাল চেঞ্জেস আসবে, বিভিন্ন দেশ থেকে সস্তা দামি পণ্য আসতে পারে। ফলে এই মাথাটাতে আমরা এই থিঙ্কিং, এই ধরনের চিন্তা ভাবনা এনে আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ সুইচ ওভার করেছি। যখনই আমরা যে পণ্যটা ট্রেডিং করার পর আমরা দেখেছি বাজার পেয়েছি আমরা, তখনই সেই প্রোডাক্টটাকে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে গেছি। কারণ হচ্ছে আমরা লোকাল ভ্যালু এডিশনে বিশ্বাস করি, আমরা লোকাল জব ক্রিয়েশনে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে ইনোভেশন দরকার আছে, ইঞ্জিনিয়ারিং অপরচুনিটিসটাকে কাজে লাগাবার বাংলাদেশ অত্যন্ত ভালো জায়গা এবং বিজনেসের জন্য সব দিক থেকে এটাই সবচেয়ে বেশি ভায়াবল। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সবচেয়ে ভায়াবল এই জায়গাটাতে, যে আমাদের এখানে ডোমেস্টিক রিসোর্সেস আছে, ক্যাপাসিটি আছে, ওটাকে কাজে লাগাতে হবে। আমরা ওটাকে কাজে লাগাতে চাই। আপনারা আসলে আপনার কাছে যদি জানতে চাই, আসলে আপনারা পুঁজিবাজারে আসতে চাইছেন কেন আর কি? এক কথায় বলতে গেলে আমরা বড় হওয়ার অপরচুনিটিস বাংলাদেশে দেখি। আমরা দেখি বাংলাদেশে বড় হওয়ার জন্য, ব্যবসা বড় করার জন্য সুযোগ আছে। সুযোগটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে আপনাকে প্রথাগত ব্যাংকের লোন নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে এবং এই এক্সপেন্সিভ লোন নিয়ে আপনি একটা বড় হওয়া খুব চ্যালেঞ্জিং। এখান থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আপনাকে অল্টারনেটিভ সোর্সেস অফ ফান্ডে যেতে হবে। সেটা হচ্ছে পুঁজিবাজার অন্যতম জায়গা। এখানে যদি আপনি আস্থা অর্জন করতে চান তাহলে একটা অর্গানাইজেশনাল কালচার লাগে, একটা কমপ্লায়েন্স লাগে, একটা কমিটমেন্ট লাগে, একটা ভিশন লাগে, একটা মিশন লাগে। এগুলো সবগুলোই আমাদের ভিতরে আছে। কারণ হচ্ছে আমরা এই যে ব্যবসা, এই যে প্রতিষ্ঠানকে আমরা এই পুঁজিবাজারে নিয়ে যাচ্ছি, এর বয়সও 25 বছর। 25 বছর ধরে আমরা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করছি এবং কমপ্লায়েন্স মেনটেন করে আমরা এটাকে পরিচালনা করছি। কেন আমি আজকে কমপ্লায়েন্স কথাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই? এর জন্য তুলে ধরতে চাই, আপনারা যদি দেখেন আমরা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 10-12 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে বসেন, বিভিন্ন সময় বিভিন্ন লোক। আমরা 5 জন বোর্ডে বসি যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর, এবং এই 5 জন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে। ওনারা কিন্তু এই পরিবারের সদস্য না। আমরা কেউ কারোর সাথে আমাদের কোনো আত্মীয়তা নেই। ফলে আমাদের এখানে ডেমোক্রেটিক কালচার এবং তাদের আলাপ আলোচনা এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অত্যন্ত বেশি, কারণ তারা এই ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ। এদের ভিতরে মেজরিটি হচ্ছে প্রকৌশলী এবং ব্যবসায়ী, যারা অন্তত পক্ষে ধরেন 35, 30, 40 বছর যাবৎ ব্যবসার সাথে জড়িত। ফলে আমরা কিন্তু ফ্যামিলি ওন কোম্পানি না। 1 নম্বর হচ্ছে আমরা এমপ্লয়ি ওন কোম্পানি। 2 নম্বর হচ্ছে আমরা বিভিন্ন জন এই প্রতিষ্ঠানে পার্টনারশিপের ব্যবসার সাথে জড়িত থাকার পরে আজকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানিতে সুইচ ওভার করেছি। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল উইথ 5 ডাইরেক্টরস। ইভেনচুয়ালি with 5 directors leadership, it is getting into public limited company, so that public should have better confidence on us, যে আমাদের এখানে কর্পোরেট কালচার আছে, আমাদের এখানে কমপ্লায়েন্স আছে, আমাদের এখানে 5 years রোড ম্যাপ আছে যে আগামী 5 বছর আমরা কি করব, কিভাবে আমাদের নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে, কিভাবে আমাদের রেভিনিউ বাড়বে। ফলে মিশন ভিশন গোল আছে। আমরা এখানে আইটিকে হাইলি অ্যাড্রেস করি। আমাদের এখানে যারা আছেন তারা অত্যন্ত শিক্ষিত, দেশে এবং বিদেশে সবাই শিক্ষিত। আমাদের নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে জয়েন করবেন, আমাদের সাবস্টিটিউট, তারা গ্রুম হচ্ছেন, তারা 5-6 বছর যাবৎ কাজ করছেন, গ্রুমিং চলছে। তারা 6-7 বছর ধরে কাজ করছেন। তারা দেশে এবং বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন অনেকে, এবং
তারা কেউ কেউ প্রকৌশলী, কেউ কেউ প্রকৌশলী না হলে অর্থনীতিতে ধরেন পড়াশোনা করে এসছেন। তারা গত 6 বছর যাবৎ গ্রুমিং হচ্ছেন, কিন্তু তারা কেউ বোর্ডের সদস্য এখনো হননি। আচ্ছা, ওনারা এই স্ট্র্যাটেজিক বিজনেস পোর্টফোলিও ম্যানেজমেন্টে কাজ করেন, ওনারা বিজনেস প্রসেসটাকে নিয়ে কাজ করেন, এবং ওনারা বিজনেসকে ভবিষ্যতে কি পদ্ধতিতে নিয়ে যাবেন এটার জন্য কিন্তু ওনারা এখন থেকে কাজ করছেন এবং কাজ গোড়া থেকে ওনাদেরকে বিজনেসটা আপনারা শেখানোর প্রক্রিয়ায় রেখেছেন। ওনারা, মজার ব্যাপার আমি আপনাকে একটু জানাতে চাই, আমাদের নেক্সট জেনারেশন ধরেন আমেরিকা থেকে ইকোনমিক্সে পাশ করে আসছে, করে বাংলাদেশে এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমাদের কোম্পানিতে জয়েন করেছে। আজকে এই 7 বছর কাজ করার পরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছেন। ওনারা আগামী বছর শ্যাডো ডাইরেক্টর হিসেবে জয়েন করবেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন কালচার। গাছ কিন্তু একদিনে গ্রো করে না। গাছ গ্রো করতে হলে গাছ যখনই বড় হবে, বড় হওয়ার সময় দিতে হবে, ওকে নারিশ করতে হবে, ওকে সার দিতে হবে, পানি দিতে হবে, তারপর সে গাছে ফল দিবে। আমাদের নেক্সট জেনারেশন গাছ লাগানো হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, পাতা হচ্ছে, ফল দিবে। ফল দিতে হলে গাছটাকে আপনাকে প্রপারলি আপনার দেখাশোনা করতে হবে। আমাদের নেক্সট জেনারেশন প্রপারলি গ্রো করছে, যাতে আগামীতে যে আমাদের যে সাকসেশন প্ল্যান অনুসারে তারা যাতে বসে এবং তারা ওয়ার্কিং কালচার বোঝে, তারা আভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজার সম্বন্ধে যাতে বোঝে। কারণ আগামী 20 বছর পরে এই বাংলাদেশ থাকবে না, ফলে বাংলাদেশ বর্ডারলেসও হয়ে যেতে পারে। তখন আমাদের যে কম্পিটিশন আসবে, সেই কম্পিটিশনে আমরা যাতে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যগুলো যেটা তৈরি করছি সেটা আমরা নিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি এনার্জি প্যাক আগামী 5 বছরের মধ্যে আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত হবে। সেটা কিভাবে? আমাদের নতুন প্রজন্ম তারা অনেক বেশি ভিশনারি, তারা অনেক বেশি এডুকেটেড, ফলে তারা বিশ্বাস করে যে বাজার সারা পৃথিবীর যদি বাজারে ঢুকতে হয় তাহলে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশ আমাদের জন্য ঠিক আছে, আমাদের নতুন নেক্সট প্রজন্মের জন্য ঠিক নাই। তারা বিশ্বাস করে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ যাতে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে। ফলে আমরা যে পণ্য আজকে তৈরি করছি, এই পণ্যটা তারা আগামীতে তারা সারা বিশ্বে নিয়ে যেতে চায়। এই নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার আজকে এখন এটাকে অ্যাড্রেস করা। এর জন্যই আজকে আমাদের এই ইনভেস্টমেন্টস। আমাদের এই ইনভেস্টমেন্টগুলো আপনার ভবিষ্যতে ফল হিসাবে আসবে। এই গাছের ফল আমরা অচিরে ইনশাল্লাহ দেখতে পাবো বলে বিশ্বাস করি। এবার যদি আমি একজন বিনিয়োগকারীর দৃষ্টিতে দেখতে চাই যে আসলে আপনারা পুঁজিবাজারে আসছেন, আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ছেন, আসলে বিনিয়োগকারীরা আসলে কেন বিনিয়োগ করবেন আর কি, কেন ইনভেস্ট করবেন আসলে আপনাদের কোম্পানিতে? আসলে কি প্রসপেক্ট, কি সম্ভাবনা জন্য আসলে তারা বিনিয়োগ করবেন? প্রথমত যে ইনভেস্ট করবে সে তো নিশ্চয়ই দেখতে চাবে যে বছরের শেষে ডিভিডেন্ড কি পেল, এবং আমি যদি ডিভিডেন্ড পাই আমার শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে, আমি যদি সে ডিভিডেন্ড না পাই তাহলে আমাদের শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে না। সো দ্যাট উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। আমাদের যে স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে উই হ্যাভ টু হার্ড অন এ প্ল্যান ওয়ে। আমাদের অনেক বেশি প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের রিসোর্স, হিউম্যান ক্যাপিটাল থাকতে হবে, আমাদের অটোমেশন মানে আমাদের মেশিন থাকতে হবে, আমাদের সাপ্লাই চেইন স্টেবল হতে হবে, আমাদের প্রসেস ড্রিভেন হতে হবে। ফলে এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করেছি, এই জিনিসগুলো অলরেডি ডেভেলপড। ফলে একজন শেয়ার হোল্ডার উনি যখন ইনভেস্ট করবেন তখন ওনার বিশ্বাস রাখা উচিত যে বাংলাদেশে
উন্নতি হবে, বাংলাদেশে ইলেকট্রিক্যাল ব্যবসা সাস্টেইন করবে, মেকানিক্যাল ব্যবসা সাস্টেইন করবে, এবং তারা এমন একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে যে প্রতিষ্ঠানটা গ্রো করছে এবং ভবিষ্যতে এটা ফল দেবে। এবং তাদের এই প্রতিষ্ঠানের সাথে সরকার যদি একাত্মতা পোষণ করে তাহলে কিন্তু তারা ফল দেখে যাবে শাহরাখ খানের জীবদ্দশায়। কারণ উনি ডিভিডেন্ড চান, আমিও ডিভিডেন্ড চাই অ্যাজ এ শেয়ার হোল্ডার। আমি এখানে ফুল টাইম কাজ করি এবং আমিও বছরের শেষে ডিভিডেন্ড পেতে চাই, আমার শেয়ার হোল্ডাররাও ডিভিডেন্ড পেতে চান। ফলে আমি একসাথে একই প্ল্যাটফর্মে আমরা কাজ করে এই প্রতিষ্ঠানের যে সাফল্যতাটা আমরা নিয়ে আসতে চাই। শেয়ার মার্কেটে তো রিসেন্টলি আপনাদের হচ্ছে যে শেয়ারের একটা ভ্যালুয়েশন হলো। আমরা সবাই জানি যে যারা হচ্ছেন এলিজিবল ইনভেস্টর ওনারা হচ্ছেন বিডিংয়ে 35 টাকা করে আপনাদের শেয়ারের কাট অফ প্রাইস হয়েছে। যারা ইনভেস্টররা তার থেকে 10% কমে 31 টাকায় আসলে শেয়ারটা পাবেন। আসলে মানে এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাই আর কি, যে শেয়ারের এই ভ্যালুয়েশনে কি মানে আসলে আপনারা স্যাটিসফাইড কিনা আর কি? আমাদের দেশে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি স্যাটিসফাইড কিংবা হ্যাপি কিংবা কিছু না, আমি আপনাকে বলতে পারবো না। তবে প্রথাগত যে ভ্যালুয়েশন সিস্টেম, আমি এই সিস্টেমটাকে খুব একটা সাপোর্ট করতে পারি না। আপনার মেধা দেখা যায় না, মেধার প্রকাশ কিন্তু অন্যভাবে হয়। আমি আপনাকে দেখে বলতে পারবো না যে আপনি কত মেধাবান কিংবা কিছু। আপনার সঙ্গে কথা বলে কিংবা আপনার জ্ঞানের যখন প্রকাশ পাবে তখন আপনাকে বোঝা যাবে আপনি কতখানি মেধাবান। তো আমাদের এখানে মেধা সত্ত্ব যে প্রপার্টিস আছে, আমরা যেটা যদি ইংরেজিতে বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টিস বা ইনটেনজিবল অ্যাসেট যেটাকে বলা যায়, কিংবা ইনটেনজিবল যে অ্যাসেটস, এই ইনটেনজিবল অ্যাসেটস কিন্তু ভ্যালুয়েশন হয় না। আপনি ইপিএস কিংবা এনএভির উপর বেসিস করে আমাদের যে ভ্যালুয়েশনটা হয়, এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা প্রথাগতভাবে পরিবর্তন আসা দরকার। আপনার এই যে ব্র্যান্ড ভ্যালু, এটার কোনো ভ্যালুয়েশন হয় না, এটা কিন্তু পরিবর্তন আসা দরকার। আপনার ফিউচার অপরচুনিটি অ্যান্ড মার্কেট অপরচুনিটিটা কি, এটা কিন্তু ইভালুয়েট করা উচিত এবং এটার একটা প্রাইসিং হওয়া উচিত। এবং আজকে যে ইনভেস্টমেন্টটা আগামীর যে ইয়াতে আসবে সেটাকে আসা উচিত। যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তাদেরকে দেখতে হবে যে ভবিষ্যৎ অপরচুনিটিটা কি। বর্তমানকে যদি ক্রিয়েট করে ওনারা ভ্যালুয়েশন করেন তাহলে ওনারা রাইট প্রাইসিং করবেন না, ফলে নতুন নতুন কোম্পানিরা অনুপ্রাণিত হবে না আসার জন্য। ফলে নতুন কোম্পানিকে যদি আনতে হয়, আরো কোম্পানি ভবিষ্যতে যদি আসতে হয়, তাহলে কিন্তু তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিস আছে, ইনটেনজিবল যেটা অ্যাসেটস আছে, সেটাকে প্রপারলি ভ্যালুয়েট করা দরকার।